রাজ্যে কি এই জায়গাটায় না একটা মানে প্রশ্ন থাকে, যেটা করেছিলাম সে বলছেন যে এটা আসলে যে অনুমান নির্ভর। এখন যে যাই বলুক যে তালিকায় কারা আছেন, সেখানে মির্জা ফখরুল সাহেব, খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান সাহেব, অনেক নাম আসতে পারে, যেমনটা এসছে দুইজন সচিবের ব্যাপারে। সেই সঙ্গে আইরিন জুবাইদা খান, তার নামও আছে। এখন এগুলো আমলে নিতে হয় এই কারণে যে যেদিন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন সেদিন সকালেও বিএনপির মহাসচিব এবং জিআরডি মন্ত্রী বলেছেন যে এই গুজবে কান দেবেন না। ঠিক তার বিকেল বেলায় তিনি করলেন। সুতরাং আমরা যে কান কোনটাতে দেব কোনটাতে দেব না, আপনার কি মনে হয় মানে রাজনীতিবিদ না আমলা, বিএনপির আসলে রাষ্ট্রপতি নির্বাচনে কোন দিকে হাঁটা উচিত, নাকি তৃতীয় যে নামটি বললাম, কারণ এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কও জড়িত? ধন্যবাদ আপনাকে। আর আমার অত্যন্ত প্রিয় ভাজন বলতে পারেন যে ব্যারিস্টার অসীম। অসীম যা বলছে তার সাথে আমি, সে তো বিএনপির কোর ভ্যালুর একজন লোক, সুতরাং তার কাছে অনেক ইনফরমেশন থাকার কথা। বলবে কি বলবে না সেটা ভিন্ন আসপেক্ট, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রপতি চুজ করার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া দেখা উচিত, কারণ আমরা তো দেখছি বাংলাদেশের টাইম টু টাইম আজকে পর্যন্ত যদি যে সংবিধানটা আমাদের এক্সিস্টিং যেটা আছে, সেটায় এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদটা একটা আলংকারিক পদ বলতে পারেন। ইনফ্যাক্ট এটা পাপেট রাষ্ট্রপতি, এতে কোনো সন্দেহ নেই। আমি কোনো আশা করি সেও একমত হবে। ইনফ্যাক্ট তার কিছু করার নাই, সেটাকে আমি কোনো বড় আকারে দেখছি না। তাহলে প্রথম আসতে হবে আপনাকে এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন, কারণ সরানোর প্রশ্ন আসলেই কাকে নির্বাচন করবে সেই বিষয়টা আসে। কারণ সে যদি কোনো হার্মফুল কিছু না হইতো, কিংবা তাকে নিয়ে যদি ভিন্ন ডাউট তৈরি না হইতো, তাহলে সে থাকলে অসুবিধা কি ছিল? আমি বলছি না সে থাকুক, ব্যক্তিগতভাবে আমি দ্বিমত করি ফ্রম ডে ওয়ান যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের অংশ উনি, সুতরাং শেখ হাসিনা যখন চলে গেছে তাকেও চলে যেতে হবে, যাওয়া উচিত। বাট তখন আমরাও বলছেন যে সাংবিধানিক সংকট হবে। আসলে মূল ঘটনা ওখানে নয়। মূল ঘটনা যে আওয়ামী লীগের বলয়টা শেষ হয়ে যায়নি সাথে সাথে, কারণ রাষ্ট্রপতি যেহেতু ওই সরকারের সিলেকশন, এবং তখন যারা আন্দোলন যারাই করুক, ছাত্র যারা ফ্রন্ট লাইনে ছিল, তারা কিন্তু তাকে অপারেশন করতে চাইছে, করতে পারে নাই। বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে। কিন্তু তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ এই যে ওই ঘটনাটার পর শেখ হাসিনার চলে যাওয়ার পরই প্রশাসন বিষয়টাকে অন্যভাবে নিছে। প্রশাসন যদি শেল্টার না দিত থাকতে পারতো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মুখে আমরা যাই বলি, প্রশাসন বলতে আমি যদি আর্মি ধরি, তারাই রেখেছেন এবং বলছেন যে আমি দায়িত্ব নিলাম, তখন বলছিলেন। এখন তাকে স্মরণের প্রশ্নটা কেন আসলো, এটার কারণ হচ্ছে, যোগ করবো মানে রাষ্ট্রপতি পরে বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি বলেছেন যে বিএনপির সমর্থনও অব্যাহত সমর্থনও তিনি পেয়েছেন। তো অবশ্যই অব্যাহত সমর্থন ছিল। সেটা কারণ কি শুনেন, প্রশাসন এমন এক জিনিস, যত সরকারের মানে পদত্যাগ করছে, ফাইনালি প্রশাসন যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে না দাঁড়াইছে তখন করেন তারা যায় না, চ্যালেঞ্জ করে বলছি সে কারণে। সুতরাং বিএনপি যে রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছে, ইয়েস, শাহাবুদ্দিন সাহেব যেটা বলছে, উনি পলিটিক্যাল কথা বলছে যে আমাকে পলিটিক্যাল বিএনপি শেল্টার দিচ্ছে। ইনফ্যাক্ট বিএনপি খুব একটা শেল্টার দিচ্ছে বলে মনে হয় না, তাহলে তো 5 মাস পরে সরান লাগতো না, ওই টেক ওভার করার পরেই সরাইতে পারতো। এখন সরাইতে হয়েছে কেন? এটার বিষয়টা হচ্ছে এই যে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি কিন্তু ওনাকে 5 বছরের সমুদ্র নদী পাড়ি দিতে হবে। মানে আমি বলছি, এপার থেকে ওপার যদি 5 বছর মেয়াদ হয়, তাহলে পুরাটা সময় তাকে পার করতে হবে। যখন উনি এসে দাঁড়াইছেন তখন তপ্ত পাটাতলের উপরে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে উনি চিন্তা করছেন যে ওই যে আওয়ামী লীগ বলার একটা ইনফ্লুয়েন্স আছে, যে কারণে তাকে রাখতে হয়েছে। সময়ের ব্যবধানে হয়তো উনি দেখছেন যে না, যে রাষ্ট্রপতি যত অলংকারিকই হোক, যে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল না। কেন হচ্ছিল না তার লক্ষণটা বলি। ইউনূস সাহেব যেমন বিদেশ থেকে ঘুরে এসে সৌজন্য সাক্ষাৎ করতে হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে, উনি কিন্তু করেননি। আবার আমাদের আজকের প্রধানমন্ত্রী, উনিও মালয়েশিয়া চায়না সফর করে এসে কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ করেননি। ইট ইমপ্লাইজ যে একটা গ্যাপ ওখানে আছে। এই গ্যাপটা মানে হচ্ছে যে আওয়ামী বলয়টার প্রতি তার অনীহা আছে, কিন্তু সেটা সে হয়তো প্রকাশ করতে পারেনি বা করেননি, সিচুয়েশন যাতে ডেটোরিয়েট না করে। যখন উনি মনে করছেন যে এখন করা যায়, তখন বোধহয় তাকে বলেছেন। কথাটা কেন বলছি, আপনি জানেন যে মোজাফফর সাহেব গ্রেপ্তার হয়েছেন, এই যে মেজর মোজাফফর, উনি কিন্তু জিয়াউর রহমান হত্যাকারীর একজন আসামি। পরের দিন চলে গেছেন। 93-96 সালে উনি দেশে আসছেন। 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার কিছু হয় নাই। বলতে পারেন 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া
বেগম খালেদা ক্ষমতায় ছিল, উনি ওই সময় ওটার ভিতরে হাত দিতে যান নাই। উনি হিসাব করছেন যে এটার ভিতরে একটা কেন্দ্র করে ডিভিশন হতে পারে বা সময় পাইলে করবেন, কিন্তু 2008 থেকে আবার 24 পর্যন্ত এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাহলে জিআর কিলার কিন্তু শেল্টার পাইছে দীর্ঘ সময় এখানে। তো সেক্ষেত্রে তার গ্রেফতারটা, তার কিন্তু অলরেডি মৃত্যুদণ্ড দেয়া আছে, সেটা এক্সিকিউট করলেই পারে। সেটা না করে যখন আবার একটা ইনভেস্টিগেশন করা হচ্ছে যে ষড়যন্ত্রকারী কারা, সেটা খুঁজতে গেলে অনেকেরই গাত্রদাহ হতে পারে। তো সেই হিসেবে যে গাত্রদাহ যাদের হতে পারে তারা কিন্তু মনে মনে চায় এক্সিকিউট করে ফেলুক, এক্সিকিউট করে ফেললে জিনিসটা শেষ হয়ে গেল। এই কেন বলছি, এই সবগুলো একটা যোগসূত্র আমার কাছে আছে বলে মনে হয়। তো সে কারণে ওনাকে সরাই দেওয়া হইলো। এখন বলতে পারেন কাকে বানাইতে হবে। এখানে আমার প্রধানমন্ত্রীর প্রতি অ্যাডভাইস থাকবে, মানে আই এম কনসার্ন অ্যাবাউট দ্য প্রাইম। আমার জীবনে 2বার সাক্ষাৎ হয়েছে, তার মায়ের সাথে আমার জীবনে একবার দেখা হয়েছে ইফতার পার্টিতে। আমি তাদের প্রতি দুর্বলতা আমার আছে, শুধুমাত্র ওই খাতিরে তা নয়। জিয়া রহমান বলেন, বেগম খালেদা চুজ করতো ওইটা যে আপনার দলের ভিতরে কিন্তু সবপন্থী লোক আছে, এবং আপনার দলের ভিতর থেকে অনেক অ্যাডভাইজারও বলে অনেক নাকি গুপ্ত জামাত আছে, তো গুপ্ত লীগ আছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এই গুপ্ত লীগ বলতে কি লোয়ার লেভেল, আপার লেভেলও থাকতে পারে। এবং যে বলয়টা থেকে আপনি বেরিয়ে আসার জন্যে শাহাবুদ্দিন সাহেবকে সরাই দিছেন, আপনার দলের ভিতর থেকে যাতে এমন কেউ না যায় যে আরেকজন শাহাবুদ্দিনের রিপ্লেস না হয়, ওখানে আপনার খেয়াল রাখতে হবে। এবং আমার অ্যাডভাইস থাকবে ওইটুকুই যে বিএনপিতে বহু লোক আছে, অসীম বলছে, আই ডু এডমিট, কিন্তু প্রধানমন্ত্রী চুজ করতে হবে যে একটা এত বড় একটা দলের মধ্যে নানানপন্থী লোক থাকতে পারে, এবং আপনি যে বলয় থেকে বেরিয়ে আসতে চান সেই বলয়ের কোনো লোক যাতে ওখানে আবার সুযোগ না পায়, সেই ভেরিফিকেশনটা আপনার খুব পারফেক্টলি করা উচিত। ব্যারিস্টার নাসিরুদ্দিন নসীম, রাষ্ট্রপতির পদত্যাগের পরে বা এই গুঞ্জন শুরু হওয়ার পরে কিন্তু এনসিপি, খেলাফতে মজলিস, তাদের বেশ কয়েকটা রাজনৈতিক দল থেকে দাবি উঠেছে যে তার বিচারটা করতে হবে, তিনি যেন আসলে বিদেশে কোনোভাবে চিকিৎসার নামে বা যেতে না পারেন। ইন্টারেস্টিংলি জামাত আসলে নিজ থেকে এই দাবিটি করেনি, তাকে প্রশ্ন করা হয়েছিল জামাত আমিরকে, তারা বলেছেন হ্যাঁ ক্রেডিবল কোন আলামত থাকলে এটা করতে পারেন। আবার আজকে আইনমন্ত্রী বলেছেন যে এটি বিষয়ে তিনি আসলে এখনো কথা বলার সময় আসেনি। কিন্তু আপনি যেহেতু আইনের লোক, 51(1) বা 51(2) এই অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে রাষ্ট্রপতিকে আসলে দায়মুক্তি দেয়া আছে এবং তার বিরুদ্ধে আগে যে তদন্তগুলো চলমান ছিল, আপনার কাছে মনে হয় যে বিদায়ী রাষ্ট্রপতিকে কোনোভাবে আইনের আওতায় যদি এরকম ক্রেডিবল আলামত থাকে তাহলে আনা উচিত বা আনা সম্ভব? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তো সবসময় বলি যে পালের গোদাকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। হঠাৎ করে এনসিপি কিংবা জামাত বা অন্য কেউ বললেন যে রাষ্ট্রপতিকে আপনার আইনের আওতায় আনবেন বা যেটাই করেন না কেন, যা কিছু বলেন না কেন, আমি মনে করি যেটা এই মুহূর্তে অযৌক্তিক। কারণ আমাদের সামনে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আর আমরা সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথা বলে যে এই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা সহ তার পারিষদের যারা অ্যাট্রোসিটির সঙ্গে জড়িত ছিলেন, যারা 17 বছর ধরে গণতন্ত্রকে আপনার টুটি চেপে দেশটাকে এক নায়কোচিতভাবে পরিচালনা করেছেন, তাদের আগে বিচারটা হওয়া উচিত। রাষ্ট্রপতি আমি বললাম যে উনি তো বাই চান্সের রাষ্ট্রপতি, উনি নিজেও কোনোদিন ভাবেন নাই। রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন রাষ্ট্রপতির কোনো কাজ নাই, আমাদের সাবেক একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে কবজ জিয়ারতের রাষ্ট্রপতি। যাই হোক, কিন্তু রাষ্ট্র সংস্কারের 31 দফা যেটা বিএনপির বা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জীবদ্দশায় 2016 সালে বলেছিলেন যে ভিশন 2030 কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল রাষ্ট্র সংস্কারের প্রায় 26টার মতো দফা। তারপরে যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা মিলে 31 দফা, সেখানের মধ্যে প্লাস আপনার রিফর্মের কথা, যেটা আমাদের যেই সংস্কার কমিশন ছিল, সেখানের মধ্যেও ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের একটা বিষয় ছিল। সে বিষয়টা যদি আগে হয় তাহলে দেখা গেছে রাষ্ট্রপতিরও মনে করেন যে একটা রোল থেকে যাবে, ব্যালেন্স অফ পাওয়ার আমি যেটাকে বলি, সে ধরনের একটা বিষয় আসতে পারে। সেটা তো মনে করেন যে সামনেও আসতে পারে। এই রাষ্ট্রপতি আর মনে করেন যে কবজ জিয়ারতের রাষ্ট্রপতিও থাকবে না, কিংবা মনে করেন যে আপনার অলংকারিক রাষ্ট্রপতিও না। এখন কথাটা হচ্ছে যে কেউ যদি দাবি করেন যে ওনার বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, তাতে কি আপনার সমাধান হবে? উনি কি সবকিছু করেছেন? যারা করেছেন আপনি আগে তাদেরকে আইনের আওতায় আনেন। সিগনিফিক্যান্ট যে বিষয়টা রেজ করেছেন রাজ্জাকি ভাই, মেজর মোজাফফরের গ্রেফতার, যে এতটা বছর, যে কালচার অফ ইম্পিউনিটির কথা আমরা যেটা বলি,
মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচার যখন হলো, ডেথ পেনাল্টি যখন আপনার কনফার্ম হলো, সেদিন প্রখ্যাত একজন সাংবাদিক এবং একটা সম্পাদক ইংরেজি দৈনিকের, নামটা সবাই জানেন, জনাব নুরুল কবির সাহেব, যারা ক্যারি আউট করেছেন, ঠিক আছে তাদেরটা তো হয়ে গেল, কিন্তু যারা এর পেছনে ছিলেন তাদের কি বিচার শেখ হাসিনা করতে পারবেন? এই জন্য আমি নিজেও বলি, গতকালকে আমার একজন আত্মীয় খালু শ্বশুর তিনি বলেছেন মোজাফফর সাহেবকে গ্রেফতার করা হয়েছে মরহুম জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন, যারা আপনার ট্রিগার দেবেছেন তাদের বিচার হয়েছে, তার মধ্যেও কিন্তু আপনার দু একজন রয়ে গেছে। প্রতারণা হয়েছে। কেন হয়েছে? এরশাদ সাহেব বেনিফিশিয়ারি ছিলেন, জেনারেল মঞ্জুরকে হত্যা করিয়েছেন যেন মূল বিষয়টা না আসতে পারেন। যারা এই অ্যাসাসিনেশনের সঙ্গে জড়িত ছিলেন তারা অনেকে জানতেন না এই ঘটনাটা ঘটবে, কিংবা যারা মনে করেন যে দায়ী ছিলেন না তারাও এখানে দোষী সাব্যস্ত হয়েছেন। মেজর জেনারেল মঞ্জুর সাহেব বলেছেন যে আমাকে পুলিশের কাছে দাও, তা না দিয়ে সামরিক বাহিনীর কাছে দেওয়া হয়েছে। অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। উনি নিজেও একজন সামরিক কর্মকর্তা, তিনি নিজে আপনার খুব করে চান যে জেনারেল জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারটা হোক। উনি অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন যে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র মানে আপনার কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিলেন। তারপরে অনেক পলিটিশিয়ান, উনি একজন শীর্ষ নেত্রী একটা দলের, যে সেও জড়িত ছিলেন। উনি এই কথাও বলেছেন আমাকে গতকালকে। উনি চান যে এই বিচারটা অন্তত মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে তিনি যেন এই বিষয়টাকে সামনে আনেন। এই বিষয়টা যদি সামনে আসে তাহলে রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন না, অনেক মেসেজ কিন্তু অনেকে পেয়ে যাবেন। বিচার কি হলো না হলো, এই যে গ্রেফতার, এটা অনেক সিগনিফিকেন্ট একটা বিষয়। একটা মানুষ মনে করেন যে আপনার 2008 সালের পর, কিংবা 1996 থেকে 2001-এ একবার এসেছিলেন, তখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, তারপরে চলে গেলেন, তারপরে আবার 2008-এর পর থেকে 24 সাল পর্যন্ত এদেশেই ছিলেন। সেজন্য সবাই কিন্তু এটা আশা করেন। এবং যে ভদ্রলোক তিনি বলেছেন আমার নেত্রীর সময় তিনি কিন্তু বিমান বাহিনীর প্রধান হন নাই, ওনার মধ্যে একটা গ্রিভেন্স আছে, উনি কিন্তু সবচেয়ে সিনিয়র মোস্ট ছিলেন। তারপরেও উনি জিয়াউর রহমান সাহেবের এরকম একটা ফ্যান যে জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেবের এত কিছু বলেছেন যে এইটা আমি তো কাউকে দেখিনি এই ধরনের কথাবার্তা বলতে, যে একটা মানুষের কমান্ডিং ভয়েস কি ছিল, মৃত্যুর মাঝখানে গিয়ে যেখানে বিদ্রোহ, সে জায়গাতে গিয়ে বলে আই এম নট ইউর চিফ গেস্ট, আই এম ইউর চিফ, গো ব্যাক টু ব্যারাক। এই ধরনের কথা বলার সাহস ছিল জিয়াউর রহমান সাহেবের। এই জন্য উনি পছন্দ করতেন, দেখে তিনি বলছেন যে এই লোকের হত্যাকাণ্ডের প্রকৃত বিচারটা হওয়া উচিত। আমরা যে আজকে এই কথাগুলো বলছি, যে এই চুপ্পু সাহেবের আপনি কি বিচার করবেন? উনি থাকাতে সাংবিধানিক ধারাবাহিকতা অনেকগুলো ছিল। উনি যদি পদত্যাগ করতেন তাহলে কে হতেন রাষ্ট্রপতি, আমাকে একটু বলেন। না, কিন্তু প্রশ্নটা যেটা ওঠে জি। ব্যারিস্টার অসীম, যে এনসিপি বা ছাত্র সে সময় যারা আন্দোলনের সম্মুখভাগে ছিলেন তারা বলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এই যে এত গণহত্যা চললো, এত ম্যাসাকার চললো দেশের মধ্যে, এবং মানে যেভাবে হত্যা করা হলো তার বিরুদ্ধে তার কোনো ধরনের অ্যাকশন ছিল না, সেই দায়কে তিনি এড়াতে পারেন কিনা। একটা কথা বলেছি, জি, ওই যে রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, যে ওনার ফাংশনটা কি? ফাংশনটা হলো কি এক্সিকিউটিভের, ওনার কোনো ফাংশন নেই। আমরা এই কারণেই বলি যে কবর জিয়ারতের রাষ্ট্রপতি, এ কারণেই ক্ষমতার ভারসাম্যটা দরকার। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে আপনার যখন ক্ষমতার ভারসাম্য, কিংবা ওনাকে কোনো এক্সিকিউটিভ পাওয়ার কিছুটা হলো দেন, তখন ওনার একটা দায়িত্ব বোধ থাকবে। এখন ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। যখন 100% আমার কাছে, তখন আমি কেন রাজ্জাকি ভাই কিংবা আপনার সঙ্গে শেয়ার করব? এই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। এখন আপনি আমাকে বললেন 1/11 কথা মনে আছে, জমিরুদ্দিন সিনহার স্যার আপনি তখন স্পিকার ছিলেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তখন ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তো উনি বলেছিলেন যে মরার আগে তো স্পিকারের পদ শূন্য হয় না, অনেক প্রশ্ন, অনেক কিছু আসতে পারে। আমি এইটুকুই বললাম যে সে সময় মনে করেন যে প্রথম থেকে মনে করেন যে আপনি যদি ওনার পদটা শূন্য বা ওনাকে যদি বাধ্য করতেন তখন কি হতো? আমাদের দেশে তো সেই ভ্যাকুয়াম তো নিশ্চয়ই আমাদের শিরিন জানা। শারমিন চৌধুরীর পদত্যাগপত্র তো মনে করেন যে আপনার গৃহীত হয়েছে। অনেক বিষয় আছে, অনেক কিছু আলোচনার আছে। জি, ব্যারিস্টার রাজ্জাকি বলছিলেন যে দেশটাকে চালিয়ে নিয়ে আমি অসীমের সূত্র ধরে যদি আসি আর কি, জি, সূত্র ধরে আসলে মনে করেন অনেক অনিয়ম আছে, আমরা সেই অনিয়মগুলো রিপিট করতে চাই না। অনিয়মগুলো কিরকম? যেমন ধরেন আইনমন্ত্রী বলছে 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে রাষ্ট্রপতি পদের। এই 90 দিনের বাধ্যবাধকতা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরেও ছিল, এটা কিন্তু 18 মাস পরে সবসময় ছিল, সবসময় 1/11 সময় ছিল, তাই না? এই যে অনিয়ম,
এগুলো কিন্তু ভাই আপনি যত সহজ করেন এটা সমাধান করার পথ ছিল, এটা আমরা বলছি, কিন্তু আপনারা এটা গুরুত্ব দিবে কে? কিন্তু ইন কোর্স অফ টাইম এই বিষয়গুলো আসবে। ওই যে 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন হয় নাই, আপনি লিখে রাখেন, প্রশ্নটা আজকে না আসুক, কিছুদিন পরে আসবে। এইবার আসেন যে রাষ্ট্রপতির কথাটা যেটা বললো, ঠিক আছে, কবর জিয়ারত করার কোনো কাজ নাই। পাশাপাশি আমি রাষ্ট্রপতির অপরাধ যদি ধরেন, বাংলাদেশের নজির আছে তো রাষ্ট্রপতির দণ্ড দেওয়া, এরশাদ সাহেব দণ্ড ভোগ করছে, আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনি দণ্ড ভোগ করছেন, ন্যায়ান্বয়ের কিন্তু আলোচনাটা আমরা করছি না, করছেন। ইভেন আরেকজন প্রাইম মিনিস্টার অন্য দেশে আছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সুতরাং উনি এর ঊর্ধ্বে না। এক, দুই, আপনি যে একটা রেসপন্সিবল লোক হিসেবে খুব রেসপন্সিবিলিটি মনে করতেন নিজেকে, আজকে যেমন পদত্যাগ করছেন, কারণ আপনি দেখতেছেন কোনো অস্তিত্ব না, আপনি চলে যেতে বলছে, আপনি চলে যেতে যাচ্ছেন, নো অপশন। কারণ যে লোকটা দুই বেলায় দুইজনকে স্বাধীনতার ঘোষক বানায়, আর যাই হোক সে বিশ্বস্ত লোক নয়। উনি এক বেলায় প্রথম বেলায় উনি বানাইছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে, অ্যাজ পার কনস্টিটিউশন সেভাবে আছে। আবার ওই সরকার পতন হওয়ার পর উনি জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক বানাইছেন। ভালো কথা, বানান, কে ঘোষক এই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু আপনি কি করলেন? আপনি সকালে একজনের ঘোষক বললেন, বিকালে আরেকজনের বললেন, তখন কিন্তু আপনি এক্সিস্টিং সংবিধানের ভায়োলেট করলেন। আপনি তো সংবিধান মোতাবেকও বলতে পারতেন, কিংবা এরকম একটা বাজে পরিস্থিতি পড়েও তো আপনি রিজাইন দিতে পারতেন। তার মানে কি, আপনি তো সেদিন যে গণহত্যা হইতেছিল আপনার কিছুই করার নাই, আপনি প্রতীকিত পদত্যাগ করতে পারতেন যে না, আই ডোন্ট ওয়ান্ট ইট, পারতেন। বাট মোহ, লোভ, বাংলাদেশ হইল পাওয়ার পার্টির। আপনি দেখেন পাওয়ারে যাওয়ার পর আজকে অসীম আমার পাশে, আমার ঘনিষ্ঠ বন্ধু, মুখে হয়তো বলবে না, এত বড় একটা দল বিএনপি, আমরা তো দেখতেছি কিভাবে রত্ন উদ্ধার করতেছে, যাদেরকে মানুষ বলে অযোগ্য তাদেরকে আবার ওনাকে নিয়ে বিভিন্ন মর্যাদায় উপদেষ্টা বানাচ্ছেন। এখন যিনি বানাচ্ছেন তিনি হয়তো তার প্রতিভা দেখছেন থার্ড আই দিয়ে, আমরা তো বাহ্যিকভাবে দেখি, কি জানি। তো এই যে থার্ড আই অসীমের নাই, থার্ড আই অনেকেরই নাই, যার আছে সে থার্ড আই দিয়ে দেখছে অসাধারণ প্রতিভাবান, তাই তাকে নিয়েই করছে। এবং এতে একজনের নেওয়ার পর 50,000 লোক ছুটে যাচ্ছে দল থেকে, সেই খবর কিন্তু ওই প্রসঙ্গে এসে আমরা বিরতির আগে শুধু এটা জানতে চাই যে আপনি কি মনে করেন যে দায় মুক্তি পাওয়া উচিত কি উচিত না? না, আমি মনে করি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মামলা চলে না, কিন্তু যখন উনি চলে গেছেন, হি ইজ এ সিম্পল ম্যান, সিম্পল হিউম্যান বিং অর সিম্পল সিটিজেন অফ বাংলাদেশ। সুতরাং কোন যে সিলেটের সমাবেশের আগে যদি গণভোট এবং সংবিধান সংস্কার কমিশন বা এই যে সংস্কার কমিশনের যে সেগুলো বাস্তবায়ন না হয়, তাহলে তারা আসলে ওই দিন বলেছিলেন যে বিরোধী দল যদি ব্যর্থ হয় সরকারকেও তারা ব্যর্থ করে দেবে। তো আপনার কি মনে হয় যে বিএনপির একটি, আপনি বলছেন যেগুলো তো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হবে, আপনার মনে হয় যে 11 দলীয় জোট যে দাবিটা করছে বা যে রাস্তায় যাচ্ছে সেটি আপনার কাছে খুব আর্লি মনে হয় কিনা? কারণ আপনি তো বলছেন যে আসলে বিএনপির হাতে সময় আছে, আসলে কি অবারিত সময় আছে বিএনপির হাতে? না, আমি অবারিত সময়ের কথা বলি না, তবে রিজনেবল একটা টাইমের কথা আছে। আবার যারা দাবি করছেন 11 দল, সেটাও মানে রিজনেবল না। কেন হয় না? দেখেন, জেস্টেশন পিরিয়ড বলে একটা কথা আছে, বিয়ে শাদী হবে 10 মাস 10 দিন, আর্লি প্রেগনেন্সি 7 মাস হতে পারে, একটা সময় থেকেই থাকে, মেডিকেল সায়েন্সে বলেন। 17 বছরের জঞ্জাল, তাই না? আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা, ধ্বংস করা, রাষ্ট্রীয় অবকাঠামো বলেন, সুশাসন, আইনের শাসন, বিচার বিভাগ থেকে আরম্ভ করে সবকিছু, এক্সিকিউটিভের কথা বলেন, পুলিশ প্রশাসন করেন, সবকিছু দলীয়করণ করা। এমনকি পেশাজীবীদের সংগঠন, যে আমরা যে রাজনীতি করি আইনজীবী হিসেবে, সেখানেও মনে করেন বহু কিছু, সবকিছু, অনেকগুলো ঘটনা ঘটেছে। তো সেটা কি আপনি মনে করেন যে 17 বছরের স্তূপ আপনি কি 17 মাসে পারবেন? আমার মনে হয় না। 5 মাস যায়নি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্লাস আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। একটা কথা, টাইমটা আপনাকে দিতে হবে, টু আর্লি এটা আপনি বলাটা, দাবি করাটা। কারণ আপনাকে তো ফাইন্ড আউট করতে হবে, আপনি কি যেন তেন ভাবে একটা কিছু করে দিতে পারেন? নিশ্চয়ই না। টেকসই একটা রাষ্ট্র গঠনের জন্য সমস্ত কিছুর সংস্কারটাও সেরকমই হতে হবে। যারা এই কথাটা বলছেন, আমি মনে করি না যে এটা আপনার যুক্তিযুক্ত কোনো বিষয়। সেজন্য আপনাকে সময় দিতে হবে। আইন সংস্কারের জন্য অনেক সময় ক্ষেপণ করার বিষয় আছে। আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডের কথা আমরা বলি, পেনাল কোডের কথা বলি, আমরা এখনো 1860 সাল, 1908 সাল ওই নাম এখনো মনে করেন যে আমরা রেখে দিয়েছি। কিন্তু আইনজীবী হিসেবে আমি যদি বলি, অনেক আইন আছে, এভিডেন্স অ্যাক্ট, কত 1872 নাকি এভিডেন্স অ্যাক্ট, সেই নামে এখনো শিরোনামেই কিন্তু আছে।
আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যান কিংবা পাকিস্তানে যান কিংবা শ্রীলঙ্কাতে যান, কমনওয়েলথভুক্ত যে সমস্ত দেশগুলো আছে তারা কিন্তু তাদের শিরোনাম চেঞ্জ করেছেন। আমার ব্রিটেনে কিছুদিন লেখাপড়া করার সুযোগ হয়েছিল, সেখানে দেখেছি প্রতি বছর বছর যখন নতুন নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তখন তারা সেটাকে কমব্যাট করার জন্য নতুন নতুন আইন করেন। এটাকে বলি আমরা প্রাকৃতিক অভিযোজনের কথা, যেটাতে টিকে থাকতে না পেরে ডাইনোসর এলিমিনেট হয়ে গেছে, তেলাপোকা কিন্তু এখনো রয়ে গেছে। আর এমন কি একটা হচ্ছে ককরোচ পার্টি নামে একটা পার্টি হয়েছে ভারতে, সেখানেও খুব আন্দোলন চলছে। তো তাহলে একটা জিনিস সিম্বলিক অনেকগুলো বিষয় আছে যে আপনাকে একটা রিজনেবল টাইম দিতে হবে। কিন্তু বিশ্বাস আমি একটু ইন্টারাপ্ট করে এই জায়গায় যে জামায়াত এবং এনসিপি বারবার যেটা বলে যে আসলে 5 মাস এই সময়ের মধ্যে বিএনপি সরকার হিসেবে এমন কোন আশাবাদ মানুষকে দেখাতে পারেনি যেটি তাকে পূর্ববর্তী সরকারের থেকে আলাদা করে, এক্সেপ্ট প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভূমিকা এবং তার কার্যক্রম ছাড়া। দেখেন, বলে না গ্রাম দেশে একটা কথা আছে, আগের হাল যেদিকে পিছের হাল সেদিকে। প্রধানমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন সবকিছু কিন্তু তার ওই এমপিরা বলেন, তার মন্ত্রীরা বলেন, সেই সচিবরা বলেন, চাপরাশি বলেন, পিয়ন বলেন, দারোয়ান বলেন, সবাই কিন্তু তাই কিন্তু ফলো করছেন। আপনাকে একটা এক্সাম্পল হিসেবে জাতির সামনে তৈরি করতে হবে, অবস্থান নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এই দেশে তো মনে করেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 3.5 বছর মাত্র দেশ শাসনের সুযোগ পেয়েছেন, কিন্তু উনার যে ভিশনারি এইটা ছিল 3.5 বছরে যে হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি থেকে একটা সমৃদ্ধির ভান্ডারের বাংলাদেশ হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। ওনার যে মূল মন্ত্রগুলো ছিল তার উপরে কিন্তু বাংলাদেশের ফাউন্ডেশন। সে আরএমজির কথা বলেন, বিদেশে লোক পাঠানোর কথা বলেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটির কথা বলেন, ফরেন রেমিটেন্সের কথা বলেন, বিদেশে কাপড় রফতানির কথা বলেন, সমস্ত কিছু মিলিয়ে ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা যে 1 ফসলা জমিতে 3 ফসলা জমি করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, বিদেশে আপনার খাদ্য রফতানি করা, একটা মানুষ 3.5 বছরের মধ্যে করেছেন। এই যে ভিশনটা জনাব তারেক রহমানের মধ্যে আছে এবং ওনাকে বাকিরা ফলো করছেন। সো 5 বছরে আপনি আর কত কিছু চান, 5 মাসে আপনি আর কত কিছু চান? সবকিছু আপনি একদিনে পাবেন। আমি মনে করি যে এটা খুব বেশি একজন মানুষের প্রতি এই চাওয়া পাওয়াটা অনেক বেশি আপনার জুলুম। আমি মনে করি ওনারা তো বলেন আবু রাজ্জাকে আপনি নিশ্চয়ই মানে আশাবাদী মানুষ, তো আপনি নিশ্চয়ই মানে এই আশাবাদ তো নিশ্চয়ই রাখতে পারেন যে 5 মাসের যেই না চিহ্নগুলো দেখা যাচ্ছে। না সেটা ঠিক আছে, উনি যেটা বলছেন যে 5 বছর 17 বছরের স্তূপ, 17 বছরের জঞ্জাল, এটা তো 5 মাসে রিমুভ করা খুব ডিফিকাল্ট। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যখন ইউনূস সাহেব টেক ওভার করছিলেন তখন কিন্তু এই বিবেচনাটা ওনারা করেন নাই। প্রায় 200-250 আন্দোলন হয়েছে। না আমি সিনসিয়ারলি বলতেছি, আমি উনি আছেন বলে বলছি, তখন 200-250 আন্দোলন হয়েছে। একটা বার কোনো রাজনৈতিক দলের নেতারা বিবৃতি দেননি যে উনি তো নির্বাচন দিয়ে চলে যাবে, তোমরা কেন ভাই এই আন্দোলনগুলো করছো, আমরা নির্বাচিত যেই হয়ে আসি আমরা দেখব, কেউ বলেননি। এবং এই বলাটা উচিত ছিল। এক হইলে লাভ হইতো কি বিএনপির? আমি আপনাকে বলছি, আমার কাছে মনে হয় লন্ডনে তারেক রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তাই বলছি, একটা বৈঠক ইউনূস সাহেবের হয়েছে। ইউনূস সাহেব কিন্তু লন্ডনে গেছেনই একটা অজুহাত তৈরি করে তার মানে আজকের প্রধানমন্ত্রীর দেখা করতে। এবং আমার ধারণা কি কথা হয়েছে আমাকে বলে নাই। আমার যদিও এই প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান সাহেবের সাথে একবার দেখা হয়েছে সৌভাগ্যক্রমে, তো আমি ওনাকে কার্ড দিতে চাইলে উনি আমাকে রিকগনাইজ করছে যে আমি আপনাকে চিনি। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। কেন বলছি যে হয়তো ইউনূস সাহেবের উপরে একটা সার্টেন টাইম পর্যন্ত ভর করতে উনি চেয়েছিলেন। কারণ আমি যতটুকু জানি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কিন্তু বলছিলেন কিছু কথা, এই যে ইউনূস সাহেবের মানে সহযোগিতা করার কথা কিছু উনি বলে গেছিলেন। হয়তো তারেক রহমান সাহেব করতে পারেননি বা আশ্বস্ত করছিলেন, তাতে লাভ হইতো কি? দেখেন, অনেকগুলো অধ্যাদেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন করছেন। আপনি জিনিসগুলো চিন্তা করে দেখেন, অধ্যাদেশগুলো শাহাবুদ্দিন করছেন, ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, দলরে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করছে। এই সবগুলারে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে ইউনূস সাহেবের মাথায় লবণ রাইখা বড়ইটা বিএনপি খেতে পারে। এবং হয়তো সেটা চেয়েছিলেন ব্যক্তিগতভাবে, আমি জানি না, অনুমান তারেক রহমান সাহেব হয়তো চেয়েছিলেন। তখন কিন্তু লন্ডন বিএন ছিল, ঢাকা বিএনপির লোকেরা এই আজকে পররাষ্ট্রমন্ত্রী আউট করতে চাইছে, অনেকেরই গেট আউট করতে চাইছে, কিন্তু ফাইনালি তারেক রহমান সাহেব চুজ করছেন। আমি বারবার এই কথাটা বলি, আজকে পর্যন্ত হি হ্যাজ চুজেন এ রাইট পারসন অ্যাজ ফরেন মিনিস্টার। তো কেন বললাম, এই যে লবণ রাইখে খাইতে পারতেন, কিন্তু না,
দল তো একটা আছে, দলের সিংহভাগ নেতা মানে মাঠ কর্মী না, লায়ন পার্টি এখানে বলেন স্থায়ী কমিটির সদস্য, তাদের চাপে হয়তো ক্ষমতায় যাব। এই ক্ষমতায় যাওয়া, ওই সময় ক্ষমতায় যাওয়া মানেই কিন্তু আওয়ামী বলয়ের ভিতরে প্রবেশ করা। কিন্তু যদি একটু সুযোগটা দিতেন তাহলে অনেক কাছে, এবং আজকে কিন্তু সে সুবিধা খুব কমফোর্টেবলি নিতে পারতেন, বলতে পারতেন এগুলো আমরা করিনি। কিন্তু আপনি যে গুমদ্দাদের বাদ করলেন, আপনি আওয়ামী বলাইতে চললেন, আপনি বিচার বিভাগ পৃথকীকরণ সেটাকে বাদ দিলেন, আপনি আওয়ামী বলায় ঢুকে গেলেন। অর্থাৎ তারেক রহমান সাহেব কি করতে চাইছেন সেটা আমি জানি না, কিন্তু উনি এই বলয়তে থাকতে চান নাই, তাই শাহাবুদ্দিনকে এখন সরাই দিচ্ছেন। এখন কেন বলছি কথাটা, বাংলাদেশে এই মুহূর্তে পার্লামেন্ট নিয়ে ওই যে 11 দল যতই আন্দোলন করুক এগুলা কিছু হবে না। ইন্টারনালি সরকারের কোনো প্রবলেম হবে না। সরকারের প্রবলেম হবে দুই জায়গায়। একটা হলো আপনার অর্থনৈতিক প্রবলেম। আপনি যে দেশটা এখন চলতেছে, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি কি জানেন আপনার একটা রেগুলার ইনকাম আছে, ব্যারিস্টার অসীমের আছে, অবশ্য বড় উকিল, বড় টাকা একটা টাকা পাইলে মনে করেন একটা মামলার টাকা পাইলে 6 মাস চলতে পারে, ওটার কথা ভিন্ন। কিন্তু আপনি গড়পড়তায় মানুষ কিন্তু দিন আনে দিন খায়। কিরকম? রাষ্ট্রটা ওইভাবে চলে। সেটা কি, কোম্পানিতে মাল বেরোয়, ভ্যাট পান, বিভিন্নভাবে ভ্যাট ট্যাক্স রেগুলার একটা আসে, সেইটি দিয়ে রুটিন দেশটা চলতেছে। কিন্তু দেশটাকে চালাইতে হইলে যে ঘাটতি বাজেটটা সবার বড় বাল্ক অনুদান আসতে হবে ইত্যাদি, সেগুলোর সম্ভাবনা খুবই কম। এই কারণে এক্সটার্নালি স্টিল হি ইজ ফ্লোটিং। কেন ফ্লোটিং আমি বলি, বাংলাদেশে সবসময় গভর্নমেন্ট ছিল পাপেট গভর্নমেন্ট। পাপেট গভর্নমেন্ট কেন বলি, আমার দেশটা যখন স্বাধীন হলো, দেশটা কিন্তু একটা আনরেস্ট অবস্থায়, এবং সেই আনরেস্ট অবস্থাগুলাই কি হয়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একসময় একটা বলয় থেকে যখন বেরিয়ে আসতে চাইছেন, he was assassinated. জিয়াউর রহমান ফ্রম ডে ওয়ান যে বলয়টার ভিতরে তাকে নিতে চাইছে, উনি যান নাই, উনি সার্ভাইভ করতে পারেন নাই। যে বলয়ের ভিতরে এরশাদ সাহেব ছিলেন 9 বছর ছিলেন, যে বলয়তে হাসিনা ছিলেন 16 বছর ছিলেন, আবার খালেদা জিয়া যে বলয়টায় ছিলেন না, এই 2006 পরে 16টা বছর সাফার করছেন। তো এখন আমাদের, অর্থাৎ আপনি যদি পাপেট থাকেন সার্ভাইভ করবেন, পাপেট না থাকলে সার্ভাইভ করা ডিফিকাল্ট। সেই হিসাবে আমাদের আজকে পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত আমার পাপেট মনে হয় না। তা পাপেট যদি মনে না হয়, তাহলে স্রোতের উল্টা দিকে চলতে গেলে তার সামনে অনেক সতর্কতার সাথে স্টেপ নিতে হবে। পাশাপাশি 31 দফার কথা ওনারা যেটা বলছে, সেই 31 দফা নিয়ে আজকে পর্যন্ত কোনো স্টেপ নেন নাই। ওনারা বলছিলেন যে সংবিধান সংস্কার কমিটি না বানায় সংশোধন কমিটি বানাবেন, তো যেগুলো যে সমস্ত অধ্যাদেশগুলো পাস না পাস করাবেন, পোক্ত কইরা আনবেন। 5 মাস পার হওয়ার পর যখন আনেন নাই, আমার কাছে মনে হয় না ওইগুলো আসবে। আসলে ভালো কথা, কিন্তু এটা রাষ্ট্রের জন্য খুব জরুরি। আপনার শূন্যস্থান পূরণ করতে হবে, কিভাবে পূরণ করবেন সেটা দেখা উচিত। এই যে 90 ডেজের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, একইভাবে 90 ডেজের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, এই সমস্ত লেকুনাগুলো ফুলফিল না করে ইন কোর্স অফ টাইম পলিটিক্যালি আনসার দিতে হবে। জি, পেশার অসীম, আপনি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সঙ্গত কারণে আপনাকে প্রশ্নটা করতেই হয়। এই যে উনি বললেন যে সরকার চালাতে গেলে আসলে পররাষ্ট্রনীতি তো একটা বড় ব্যাপার, সুতরাং আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফরটা চীনে হলো, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, তার কাছে কিন্তু মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কেমন যেন সম্পর্কটা একটু শীতল যাচ্ছিল, এবং সেটি একটা গণতান্ত্রিক সরকার এসে উত্তরণ করবে সেটি তো প্রত্যাশা অবশ্যই আছে। সেখানে একটা আন্দোলন চলছে, তার পাশাপাশি সেই আন্দোলনকে ঘিরে তারাও বলছে যে এটি আসলে ডিপ স্টেটের ব্যাপার। বাংলাদেশে যখন ফ্যাসিস্ট রেজিমের পতন হলো, তখন এটা ডিপ স্টেটের একটা কথাবার্তা আসছিল। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই সরকারের যে পথ চলা, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে, সেটি এখন পর্যন্ত নিষ্কণ্টক কিনা? না, দেখ, কোনো কালে আপনার কোনো কিছু নিষ্কণ্টক থাকে না। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন তার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে জন্মায় না, তাই না? তাকে হামের টিকা দিতে হয়, বসন্তের টিকা দিতে হয়, চিকেন পক্সের টিকা দিতে হয়, অনেক কিছু আছে না। তো 5 মাস তো এই সরকারের সময় হয়েছে। এখন আপনি প্রথম মনে করেন যে ইন্ডিয়াও যেতে পারতেন, চায়নাও যেতে পারতেন। উনি চায়না গেছেন, উনি মালয়েশিয়া হয়ে তারপরে চায়নায় গেছেন। এখন কথাটা হচ্ছে, এই যে চায়নাতে গেছেন, উনি হয়তো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন পার্শ্ববর্তী দেশ, নেইবারিং কান্ট্রি, যাদেরকে নিয়ে আমাদের একটু অ্যালার্জি আছে, বাংলাদেশের জনগণের। আমি সরকারের কথা বলছি না, কিংবা পলিসির কথা আমি বলছি না, এই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এই যেমন মুজাফফর সাহেবের গ্রেফতার, যেটা একটা মেসেজ, এটাও একটা মেসেজ হতে পারে। এখন কথাটা হচ্ছে যে আপনি এ থেকে কি অর্জন করবেন বা না করবেন, কিংবা এটা আপনার দুর্বলতা না আপনার এটা সার্থকতা, কিংবা আপনার মনে করেন যে ট্রাভেলিং বিয়ন্ড ইয়োর পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, এমনটাও তো হতে পারে। এইটা আমরা এই মুহূর্তে এখনো আমরা মনে করি না বলতে পারবো। আর আমি গেছি, চায়না ভ্রমণ করেছি বলে আমি একেবারে ইন্ডিয়ার বিরাগভাজন হয়ে যাব, কিংবা ডিপ স্টেট যে আমেরিকান এবং ইন্ডিয়ানদের অ্যালায়
যে বিষয়টা আছে তার মধ্যে আপনার কোনো হেরফের বা তারতম্য হবে। এই যে রাজাকি ভাই নিজেই বলেছেন যে খুব ভালো চয়েস আপনার ডক্টর খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করেছে, এটা সবচেয়ে ভালো চয়েস, তাহলে তো আমরা অনেক কিছু রুল আউট করতে পারি, তাই না? আমার যদি না, এটা অমুক আমার থাকে তাহলে তো opinion, কিছু থাকে, বলে না অমুকের মতো যদি বন্ধু থাকে তার আর কোনো শত্রুর দরকার নেই, এ ধরনের অনেক বিষয়গুলো থাকে। এখন কথাটা হচ্ছে যে ওই ওই বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আপনার যে জনগণের সঙ্গে আপনি কমিটমেন্ট করেছেন, তাই না? আমরা তো কথাটা বলেছি কি যে অমুক দেশ তমুক দেশ, মানে আমরা এখনো যখন প্রসঙ্গটা তুলি যে অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে কিনা, তমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে কিনা, আমরা এই কথাটা বলি। আমার কথা হচ্ছে জনগণ আমার পক্ষে আছে কিনা।